ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য, আর প্রার্থীরা তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে সমর্থন ও ভোট চাইছেন। এ বিষয়টি নিয়ে প্রার্থীদের সঙ্গে আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম, পাশাপাশি আমাদের সঙ্গে আছেন প্রতিরোধ পরিষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজিমি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি শুরু করতে চাই সাদিক কায়েমকে দিয়ে। সাদিক কায়েম, আপনাকে প্রথম প্রশ্ন যেটি করতে চাই, দীর্ঘ বিরতির পর ইসলামী ছাত্র শিবির এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনারা ইতোমধ্যে প্রচারণার 3 দিন অতিক্রম করেছেন। নির্বাচনের মাঠ কেমন দেখছেন? পাশাপাশি 2019 সালের নির্বাচন আর এবারের নির্বাচনটা যদি একটু কম্পেয়ার করেন। ধন্যবাদ। দেখেন, জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষ আজাদি পেয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। বিগত সময় যদি আমরা দেখি, ক্যাম্পাসগুলো এক একটা সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট ছিল। গণরম গ্যাস্ট্রুম কালচার, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, মানসিক তাদের উপর টর্চার, এই সব মিলিয়ে কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। শিক্ষার্থীরা দাসের মতো করে ব্যবহার হয়েছে। কিন্তু এই জুলাই বিপ্লবে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে প্রতিটি ক্যাম্পাসগুলো স্বাধীন হয়েছে। আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি এবং শিক্ষার্থীদের প্রাণের দাবি প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সে আলোকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। তো এই ধরনের একটি বাংলাদেশ কিন্তু আমরা পাওয়ার জন্য গত 16 বছর ধরে লড়াই করেছিলাম এবং আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা এই চমৎকার একটা এনভায়রনমেন্ট পেয়েছি। তো আমরা যদি আজকে অবস্থায় দেখি, এই অবস্থায় ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা যারা ছাত্র সংগঠন আছি এবং যারা অ্যাক্টিভিস্টরা আছি, আমাদের এই সময় দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ পুরো দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তো বাংলাদেশের গত 54 বছরে যদি আমরা দেখি, আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপ আমরা যাইতে পারি নাই, একটা ম্যাচিউর পজিশন আমরা যাইতে পারি নাই। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তৈরি সম্ভব সেটা আমরা দেখাতে পারি না। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমরা সেদিকে কিন্তু যাচ্ছি। আজকে জুলাই বিপ্লবে যখন আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমরা বাংলাদেশ প্রশ্নে ন্যাশন বিল্ডিং এর জন্য সবাই একসাথে কিন্তু কাজ করতেছি। আমাদের মধ্যে ডিবেট হচ্ছে, আমাদের মধ্যে ডায়ালগ হচ্ছে, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিক করছি, কিন্তু দিন শেষে সবাই একসাথে বসতেছি। তো এই যে চমৎকার একটা এনভায়রনমেন্ট, ডেমোক্রেসির যে সৌন্দর্য, তো সেটাকে আমরা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে যে নির্বাচনটা আছে, সেই নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন হওয়া দরকার। এবং সেই জায়গা থেকে আমরা যারা নির্বাচন করছি, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি যা এখানে নির্বাচন কমিশনার, আমরা বারবার বলছি, আমাদের তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন, এবং তাদের নির্বাচনের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। তো আমরা এমন একটা এক্সাম্পল সেট করতে চাই যার মাধ্যমে একটা অসাধারণ একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে সারা জাতি চমৎকার একটা বার্তা পাবে এবং সামনে যে ন্যাশনাল ইলেকশন সহ সব নির্বাচনগুলো একটা প্রাণবন্ত একটা নির্বাচন হবে। তো আমরা আশা করছি সেদিকে আমরা যাচ্ছি এবং এই জায়গা থেকে আমরা আমাদের যে জোট, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো বলছি, আমাদের ইশতেহারে কী কী থাকছে সেগুলো বলছি এবং আমরা বলছি আমাদের যেই জোটটা করেছি সেটা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা শুধুমাত্র এখানে শিবিরকে রাখি নাই, শিবিরের যেমন অ্যাক্টিভিস্টরা আছে, এর পাশাপাশি যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে আমরা তাদেরকে নিয়ে এসেছি। কারণ ডাকসু, আমরা যদি এই সমাজে চলতে চাই, যারা আমার সমালোচনা করে আমার তাকেও লাগবে, আবার যে আমার পক্ষের তাকেও লাগবে, সবাইকে নিয়ে আমাকে একসাথে চলতে হবে। তো সেটার এক্সাম্পল কিন্তু আমাদের এই জোটের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেক যদি দেখেন এখানে আমরা যদি যারা সম্পাদকের পদে আছে, যে ইশতেহার পাশাপাশি আপনাদের প্রার্থীদের বিষয় শুনবো। আমি একটু ইমির কাছে যেতে চাই। ইমি, আপনার কাছেও সেই প্রশ্নটি। আমরা আপনার একটি কমেন্ট দেখলাম, আপনি একটি কমেন্ট করেছেন যে আসলে 2019 সালের নির্বাচনের চেয়েও মানে কম গুরুত্ব দিয়ে বা আসলে ব্যবস্থাপনার তেমন উন্নয়ন না করে এবারে নির্বাচনটি হচ্ছে। 2019 সালের নির্বাচনের তুলনায় এটিকে কেন আসলে বলছেন প্রস্তুতিহীন নির্বাচন, বা কি কারণে আসলে আপনি এটি বলছেন দুটি নির্বাচনের যদি কম্পারিজন আমরা করি? ধন্যবাদ। 2019 সালে শুধু ছাত্রলীগ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করতো, এখন আসলে সব প্যানেলই কম বেশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে এবং তার বিরুদ্ধে প্রশাসনের কোনো আসলে পদক্ষেপ নেই। এটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, গত পরশুদিন সকাল 11টায় আমাদেরকে একটা মতবিনিময় সভা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন আমাদেরকে বলেছিল এবং সেখানে আমাদের সিরিয়াস কিছু কনসার্ন ছিল, কিন্তু ওনারা আমাদেরকে কাউকে কথা বলার কোনো সুযোগ দেননি। ওনারা জাস্ট ওনাদের কথাগুলো আমাদেরকে নোটিফিকেশনের মতো জানিয়ে দিয়েছেন এবং সেই কাজটা আসলে ওনারা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও করতে পারতেন। শুধু আমাদের ফার্স্ট আওয়ারটা আমাদের প্রচারণার প্রথম দিন আসলে নষ্ট হয়েছিল। এবং ব্যাপারটা হচ্ছে আমরা যেই
মানে প্যানেলগুলো বা আমরা যারা প্রার্থী আমাদের কথা কেন আসলে নির্বাচন কমিশন শুনবে না, কিংবা আমাদের যে সিরিয়াস কনসার্ন কয়েকটা যদি বলি, যেরকম হচ্ছে মেয়েদের হলে এমনিতেই রেস্ট্রিকশন আছে, ছেলেদের হলে কিন্তু নাই। সেক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে যে এক হলের প্রার্থী অন্য হলে রাত 10টার পরে নির্বাচনী প্রচারণা কিংবা অবস্থান করতে পারবেন না। তারপরে বলা হয়েছে অনাবাসিক কেউ 10টার পরে অবস্থান করবেন না। এখন এই যে অনাবাসিক যারা প্রার্থী আছেন তাদের প্রতি তো একটা বৈষম্য, কিংবা তারা আসলে কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ডের কাজ করবেন সেটার একটা অনিশ্চয়তা। এবং একই সাথে আসলে মানে মেয়েদের হলে মেয়েরা থাকবে, আমরা কি মানে বুঝলাম না, মেয়েরাও কি মেয়েদের থেকে নিরাপদ না বা এরকম কিছু, খুবই আসলে অপমানজনক একটা ব্যাপার এগুলো। কিন্তু তারা কিন্তু এই হয়রানিমূলক মানে আচরণবিধিগুলো রেখেছেন। এবং একই সাথে দেখা গেছে যে মানে যে আচরণবিধিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি কেউ না কেউ ভায়োলেট করছে। নির্বাচন কমিশন বলেন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন কোনো আসলে ব্যবস্থা নিতে দেখিনি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আসলে আমাদের পরমত যে সহিষ্ণুতা এবং আমাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটিতে আসলে আমি প্রচণ্ড ঘাটতি দেখছি। এবং দেখা যাচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে খুব বাজেভাবে আক্রমণ করছে। বিশেষ করে আমরা সবচেয়ে নারীরা যারা আছি আমরা ভালনারেবল হচ্ছে, আমরা যেই দল যেই মতের নারীরাই হই না কেন আমাদেরকে খুব বাজেভাবে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা মানে আক্রমণ করছে। তো সব কিছু মিলিয়ে আসলে মানে নারীদের নিরাপত্তার একটা ব্যাপার আছে, সেই সাথে তাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেটির একটি ব্যাপার আছে। এবং সবচেয়ে বড় সংখ্যার বিষয় হচ্ছে লেভেল প্লেইং যে ফিল্ডটি, আসলে দেখা যাচ্ছে কাউকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই বেশি প্রিভিলেজ দিচ্ছে, কাউকে আসলে মানে সেই সুযোগটি দিচ্ছে না। কিংবা ধরেন যে এখানে আর্থিক একটা বড় ব্যাপার আছে, যারা বিভিন্ন মানে ধরেন যে প্রতিষ্ঠিত মাদার অর্গানাইজেশন যাদের আছে তাদের নির্বাচনী প্রচারণা বা তাদের ক্ষেত্রে যে পরিমাণ তারা সক্ষমতার মধ্যে কাজ করতে পারছেন, আমাদের সবার আসলে সেই একই সামর্থ্য নেই। তো সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হচ্ছে যে বেশ মানে কি বলবো যে বেশ ঘোলাটে একটা পরিস্থিতি, আমি খুব সুষ্ঠু কিছু দেখছি না। সাদিক, আপনার কাছে একটু জানতে চাই, ইমি বলছিলেন যে প্রতিপক্ষ সংগঠনের পক্ষ থেকে নারীদের প্রতি হেনস্থা, পাশাপাশি আরেকটি বিষয় উনি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, প্রশাসন এক ধরনের একপাক্ষিক আচরণ করছে। আপনাদেরও তো সেই একই অভিযোগ, কিন্তু যে নারীদেরকে বুলিং বা সাইবার বুলিংয়ের জায়গাটা যদি বলি, সেটি আসলে কারা করছে? এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। প্রথমত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা আমরা শুরু থেকে বলে আসছি, আমরা বারবার বলছি যারা নির্বাচন কমিশনে আছে তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, তাদের আদর্শ থাকতে পারে সেটা দোষের না, কিন্তু তাদের এই আদর্শের মাধ্যমে যদি তারা কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা প্রিভিলেজ দেয়, ফেসিলিটি দেয়, তখন তারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না এই ধরনের অবস্থান, ছাত্র বনাম শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক। তো আমরা তাদেরকে বলছি আপনারা দায়িত্বশীল আচরণ করুন। এবং আমরা খুবই উদ্বিগ্ন, বারবার আমরা দেখছি রাতের বেলা গায়েবী কিছু হচ্ছে নোটিশ এখানে জারি হচ্ছে এবং এখানে বিভিন্ন জনকে মানে আমরা জানি না কীভাবে এই বিষয়গুলো হচ্ছে। তো এই সব বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন। আমরা এখন পর্যন্ত আমরা তাদেরকে অনুরোধ করব দায়িত্বশীল আচরণ করার জন্য। এবং আপনারা জানেন আমাদের একজন নারী প্রার্থীর উপর কীভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং সেটার জন্য আমরা অভিযোগও দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয় নাই। এবং ওইখানে হামলার সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলোও পরিষ্কার গণমাধ্যমে এসেছে। তো বিশ্ববিদ্যালয় যেই প্রশাসন, নির্বাচন কমিশনে যারা আছে তারা যদি সামান্য ব্যবস্থাটুকু যদি নিতে না পারে, তাহলে সামনে যে নির্বাচন তারা কীভাবে নির্বাচনটা বাস্তবায়ন করবে, নাকি এটা হচ্ছে উপর থেকে কোনো কিছু আরোপিত হবে কিনা সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন অবস্থায় আছি। আপনাদের বিরুদ্ধে তো আসলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে আপনাদের প্রতিপক্ষরা, বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি নারীদেরকে সাইবার বুলিংয়ের একটি অভিযোগ এসেছে আপনাদের বিপক্ষে, সেটা নিয়ে কি বলবেন? আচ্ছা, এখানে আচরণবিধি লঙ্ঘনের আমি তো মানে কোনো ধরনের সুস্পষ্ট অভিযোগ আমরা পাইনি। যেটা হচ্ছে যে পেস্টনগুলো লাগানো হয়েছিল সেটা আমরা আগের দিনেই প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং ওনাকে জানিয়েছি আমরা এটা করতে পারবো কিনা, কারণ আচরণবিধির যে ইয়েগুলো আছে, বিধানগুলো আছে, সেখানে কোনো জায়গায় এটা উল্লেখ নাই। উনি বলেছিলেন তোমরা সব জায়গায় পারবা, কিন্তু এক্ষেত্রে কোনো গাছের সাথে অথবা কোনো গাম এইটা দেওয়ালের সাথে লাগানো যাবে না। তো যেই নির্ধারিত আমাদেরকে শর্ত দিয়েছিল সে আলোকে কিন্তু আমরা লাগিয়েছি এবং উনি এই জায়গায় কনসেন্ট দিয়েছে, বলছে কোনো সমস্যা নাই। কিন্তু রাতের বেলা হঠাৎ করে আমরা দেখি একটা গায়েবী নোটিশ চলে আসছে, বলছে হচ্ছে এটা আর লাগানো যাবে না। তো যে আগের দিন যিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সকালবেলা বলেছেন না তোমরা হচ্ছে নির্বিচারে তোমরা হচ্ছে ভালোভাবে তোমাদের প্রচারণা চালিয়ে যেতে পারবা, কিন্তু রাতের বেলা আমরা দেখতেছি হচ্ছে এটা করা যাবে না। তো এই ধরনের যে অবস্থান যেটা হচ্ছে মুহূর্তেই পরিবর্তন হয়, তো সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা তাদেরকে বলেছি যখন কোনো সিদ্ধান্ত নেবেন যতজন অংশীজন আছে তাদের সাথে তো একটু আলাপ করতে হবে। এবং যেহেতু আমি আগের দিন ওনার সাথে আলাপ করেছি এবং উনি বলেছে কোনো সমস্যা নেই, তো পরের দিন এমন কি হলো যে যার মাধ্যমে হচ্ছে এটা আমাদের সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই সামগ্রিক এই যে তাদের সিদ্ধান্তের মধ্যে প্রফেশনালিজম না থাকা, সেটা একটা সুস্থ নির্বাচন হওয়ার পথে একটা গুরুত্বপূর্ণ অন্তরায় বলে আমরা মনে করছি। এবং একই সাথে যে হ্যারাসমেন্টের বিষয়টা বলছে, আমাদের এখানে 4 জন নারী প্রার্থী আছে,
আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি সাইবার বুলিং, তাদেরকে হ্যারাসমেন্ট। তো এই যে তাদের মেন্টাল ট্রমা, এবং এখানে ইমি আপা আছে এবং অন্য যারা প্রার্থী আছে তাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সত্যিকার অর্থে এটা আমাদের সবাইকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এখন আমাদের পয়েন্টটা বুঝতে হবে, আমাদের পয়েন্টটা হচ্ছে পরিষ্কার, যারা এই হ্যারাসমেন্ট করতেছে তারা কালপ্রিট, তাদেরকে আইডেন্টিফাই করেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। কিন্তু আমরা যদি এইভাবে দায় দিয়ে দেওয়ার রাজনীতি করি, তাহলে আলটিমেটলি এই কালপ্রিটের দায় মুক্তি পেয়ে যাচ্ছে। অপরাধী যে তাকে আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসেন। এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে বলেছি। আমরা যারা ছাত্র সংগঠন আছে, আমাদের এই জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করছি, এবং আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদের জোটের যারা আছি অথবা আমাদের যে ছাত্র শিবিরের, আপনি দেখতে পাবেন না আমরা নেতৃত্ব পর্যায়ে যারা আছে, কেউ কোনো নারীকে হ্যারাসমেন্ট করছে, কোনোভাবে হচ্ছে তাকে সাইবার বুলিং করছে, সেরকম কোনো এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না। তো আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি, এবং আমি অলরেডি 2টা ফেসবুক পোস্টও দিয়েছি। আমি সারা দেশের সবাইকে আমি আহ্বান জানিয়েছি, পাশাপাশি ছাত্র সংগঠনকে আহ্বান জানিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদেরকে আহ্বান জানিয়েছি। আমাদের এই নারী, তারা আমাদের সম্মানের জায়গা, এবং এই নারীদের, আমাদের আজকে যে জুলাই বিপ্লব যে সফল হয়েছে, এই সফলতার পেছনে মূল কারিগর ছিল আমাদের নারীরা। যেভাবে তারা আমাদেরকে সাহস জুগিয়েছে, তারা সবসময় সামনে ছিল। 15 জুলাই যখন হামলা হয়েছিল, ছাত্রলীগ সন্ত্রাস যখন হামলা করছে, তখন আমাদের এই নারীরা, আমাদের এই বোনরাই কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করেছে। এবং যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ জারি ছিল, তখন কিন্তু এই নারীরাই, সেটা যাত্রাবাড়ি বলেন, রামপুরা বলেন, বাড্ডা, মিরপুর, সাপার সহ সারা দেশে হিজাবি, নন হিজাবি সবাই রাস্তা নেমে পড়েছিল, এবং এর মাধ্যমে কিন্তু আজকে আমরা আজাদি পেয়েছি। এবং জুলাই বিপ্লব পরেও আমাদের নারীরা এই রাজনীতিতে তারা আসছে, এবং রাজনীতিতে আমাদেরকে নতুন নতুন তারা আমাদেরকে আইডিয়া দিচ্ছে, এবং যেটা আমাদের ন্যাশন হিসাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, যেটা গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য, মানে অসাধারণ একটা আমাদের জন্য। সাদিক, আপনার কাছে আরেকটু শুনবো। সাদিক বলছিলেন যে তারা আসলে কোনো ধরনের বুলিং বা কোনো ধরনের কাদেরকে দেখছেন আসলে কারা হ্যারাসমেন্ট, নারীদের প্রসঙ্গটি বলছিলেন। আপনি একটি হল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন, সেই হলে নারীদের সমস্যা সমাধানে আপনি কী করেছিলেন? বিশেষত যদি বলতে চাই, ওই হলের আবাসিক যে সমস্যাটি, নারী হলের আবাসিক একটি সমস্যা আমরা দেখতে পাই যে তাদের হল অনেক কম এবং সিটও অনেক কম। সেই ক্ষেত্রে আপনি ভিপি থাকাকালীন ওই হলে আসলে এই আবাসন সংকট সমাধানে আসলে কী করেছিলেন এবং সামনের দিনে কী করতে চান? আসলে নারীদের যে ব্যাপারটা, ধরেন যে যেরকম আমি যদি উদাহরণ বলি, বিগত সরকারের আমলে যে ছাত্র সংগঠন ছিল বাংলাদেশ ছাত্রলীগ, তারা নিজেরা তো নিপীড়ক ছিলই, কিন্তু তাদের একদম এক্সট্রিমিজম চালানোর যে জায়গাটি ছিল, সেই প্ল্যাটফর্মটি ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। এখন ব্যক্তি সাদেক কায়েম হয়তো কাউকে বুলি করছে না, বা ও আসলে অত্যন্ত ভদ্র ছেলে, আমি ওকে অত্যন্ত স্নেহ করি, কিন্তু কথা হচ্ছে সাদিক কায়েমের একজন সমর্থকই যদি কন্টিনিউয়াসলি নারী নিপীড়নমূলক কাজ করে, যেরকম আমি একটু উদাহরণে বলি, মার্কেটিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আছে, বর্তমানে লন্ডনে মানে পড়াশোনা করছেন, বিভিন্ন সময় আমাকে ডিমি বলে সম্বোধন করছে। এইটা বলার কারণ কি, SM হলে কিন্তু আমাকে হচ্ছে, আমি একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম, একটা ছেলেকে হল থেকে বের করে দিয়েছিল পিঠে, প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমার গায়ে ডিম ছুঁড়েছিল। তো তখন ডিম ছুঁড়েছিল বলে ইমিকে তারা ডিমি বলছে। তো এই যে মানে ছাত্রলীগের নিপীড়নকে যে লেজিটিমাইজ করা, এবং দেখবেন যে অনেকে এই নামটি দিয়ে আমাকে সম্বোধন করেন, এবং তাদের প্রোফাইলগুলোতে যদি আপনি দেখেন, আপনারা তাদের শেয়ার করা কন্টেন্টগুলো দেখলে বুঝতে পারবেন তারা কোন দলের সমর্থক। তো ব্যাপারগুলো আসলে এরকম যে, মানে ধরেন যে আমি নিজে নিষ্কণ্টক থাকলাম, বা নিজে একদম মানে নিজের হাতে কোনো কাদা লাগালাম না, কিন্তু কাউকে না কাউকে দিয়ে আমি কাজটা করাচ্ছি, কিংবা সেটা মানে প্রতিবাদ করছি না। তো ব্যাপারগুলো আসলে কি বলবো, যে চাইলে তো আসলে অনেক রকম, যেরকম মানে 19 সালে নির্বাচনে আমাদের মঞ্চ করার কোনো অনুমতি ছিল না, তো যখন ছাত্রলীগ মঞ্চ করে তখন সাদ্দাম বলে ওটা মঞ্চ না, ওটা পাত্রাতন ছিল। আমরা আপনার কথাটি আরেকটু শুনবো, আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের বাকি অংশটুকু শুনবো। হয়েছে যে সেটা হচ্ছে এই যে ধরেন যে একটা কোনো ঘটনা নানানভাবে আমি চাইলে দায় মুক্তি বা দায় না নেওয়ার জন্য আমি কাজ করতে পারি, বা চাইলে আমার যদি একটা বড় জনসমর্থন থাকে, পেশি শক্তি থাকে, আমাকে হয়তো কেউ দায় দিবেও না, বা দায় দিলেও আমার কিছু যায় আসবে না, কিন্তু তাতে তো ফ্যাক্ট চেঞ্জ হয়ে যায় না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যে বললেন যে আমি আমাদের হলে আবাসন সংকটে কি করেছিলাম, একটু বলি। সেটা হচ্ছে 19 সালে 19-20 মানে 2 বছরের মধ্যে 3বার একনেকে একটা 20তলা ভবনের অনুমোদন হয়েছিল, এবং মানে 3য়বার অনুমোদন হওয়ার পরেও আসলে কাজটি কোনো একটা কারণে আটকে দেওয়া হয়। তো যদি ভবনটি হতো, তাহলে তো আসলে 20তলা একটি ভবন মেয়েদের আবাসন সংকটে অনেক বড় একটি ভূমিকা রাখতো। এবং আমাদের যে ইশতেহার ছিল, আমরা শুধু এই আবাসন সংকটটি বাদে মোটামুটি আর সবগুলো মানে পালন করতে পেরেছিলাম। যেরকম আমাদের একটা ট্যাগ, মানে আমার ভিপি, সেই আবাসন সংকটের জায়গাটি কেন আটকে ছিল? আপনি তো একটি সাক্ষাৎকারে বলেছেন যে আপনি শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার জন্য বলেছিলেন, যেন আপনি আপনার ইশতেহারগুলো পূরণ করতে পারেন, ভালো প্রিভিলেজ স্টুডেন্টদের জন্য নিয়ে আসতে পারেন। সেই কাজটিও তো আপনি করেছেন, তারপর কেন এটা আটকালো আপনার মনে হয়?
আসলে ধরেন যে পুরো একটা প্যানেল স্বতন্ত্রভাবে জিতে বের হয়ে আসা, এটা তো আসলে ছাত্রলীগের জন্য একটি নৈতিক পরাজয়। তো তারা স্বাভাবিকভাবে চাবে না যে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করি, এবং আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের কিন্তু পদে পদে বাধার সম্মুখীন করা হয়েছে এবং আমাদের মানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেওয়া হয়নি। এবং দেখা যাচ্ছে আমরা কোনো ভালো উদ্দেশ্যে কোনো যদি কাজ করি, হল প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এমনকি সিটি কর্পোরেশন কেউ আমাদেরকে কোনো সহায়তা করে নাই। তো আমি যেটা বলছিলাম যে আমার মানে ভিপি ইশতেহার ছিল যে মা আসবে হলে, মা থাকবে হলে। তো এই নিয়মটা আমরা হল প্রশাসন থেকে আদায় করে নিয়েছিলাম। অনুমতি সাপেক্ষে মায়েরা মানে মেয়েদেরকে দেখতে আসতে পারতেন, বোনেরা আসতে পারতেন, অনুমতি সাপেক্ষে তারা থাকতে পারতেন। এক হলে ছাত্রীরা আরেক হলে আইডি কার্ড জমা দিয়ে অবস্থান করতে পারতেন, প্রবেশ করতে পারতেন। অনাবাসিক ছাত্রীরা আইডি কার্ড জমা দিয়ে অবস্থান করতে পারতেন, প্রবেশ করতে পারতেন। এবং যদি জরুরি হতো পরীক্ষার আগের রাত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিয়ে যদি সিট ফাঁকা থাকতো বা জায়গা থাকতো তারা থাকতেও পারতেন। তো এই যে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ করার জন্য যা যা লাগে, এবং আমরা একটা নোটিশ এরকম করে হল প্রশাসন থেকে আদায় করে নিয়েছিলাম যে হাউস টিউটর থেকে শুরু করে কোনো কর্মচারী মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, যদি কেউ করে থাকেন তাহলে তাকে এর জন্য দায়বদ্ধ থাকতে হবে। আপনার কাছে আর একটু শুনবো, একটু সাদিক কায়েমের কাছে যেতে চাই। সাদিক কায়েম, আবাসিন, আমরা অবশ্যই আপনারটা শুনবো। আবাসন সংকট নিয়ে বলছিলেন ইমি, আসলে শুধু নারীদের না, ছেলেদেরও আবাসন সংকট আছে। নারীদের বিষয়টা আপনারা কিভাবে ডিল করছেন? আমরা দেখতে পাচ্ছি যে এবার প্রায় অর্ধেক নারী ভোটার, একটি বিষয়। দ্বিতীয় আরেকটি, আসলে আপনাদেরকে বলা হচ্ছে যে জগন্নাথ হল থেকে হয়তো আপনাদের ভোট সমর্থন কম আসবে। সেই জায়গাটি আসলে আপনি কি মনে করেন, কম আসবে নাকি ওই অংশ থেকে ভোট বাড়ানোর জন্য আপনাদের উদ্যোগ কি, আপনাদের আসলে প্রচারণা সহ নানা ধরনের আসলে আনুষ্ঠানিক উদ্যোগগুলো কি? দেখেন, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আজকে আমাদের বিশ্ববিদ্যালয় 100 বছর পার হয়েছে, আমরা স্বাধীনতার 5 দশক পার হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের ছাত্রীদের পূর্ণ আবাসন আমরা ব্যবস্থা করতে পারিনি। আমার একজন ছাত্রী বোন যখন সে নীলফামারী থেকে আসতেছে, যখন সে কক্সবাজার থেকে আসতেছে, সে আসার পরে বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাচ্ছে না, তাকে আজিমপুরে গিয়ে থাকতে হচ্ছে। তো এর চাইতে কষ্টের তো আর কিছু হতে পারে না। এটার মূল কারণ ছিল এইগুলো সব কৃত্রিম সংকট, লিডারশিপের ফেলিওর, বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের সদিচ্ছার অভাব, এবং এই কৃত্রিম সংকটগুলোর মাধ্যমে তারা বিগত সময় অপরাজনীতি করেছে। তো ইনশাল্লাহ আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় হয়ে আসি, আমরা সবার আগে প্রায়োরিটির ভিত্তিতে আমাদের যারা ছাত্রীরা আছে তাদের আবাসন সংকটের জন্য আমরা সবার আগে প্রায়োরিটি বেসিস আমরা কাজ করবো। এবং এটা যারা ডাকসুর ভিপি হয়েছেন সবাই তো একই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। আপনি যদি আমাদের গত 1 বছর অ্যাক্টিভিটি খেয়াল করেন, সেই অ্যাক্টিভিটিতে আমাদের প্রমাণ পাবেন। যেমন বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় সংকট আছে, সেই সংকটের মধ্যে একটা হচ্ছে যারা অনাবাসী শিক্ষার্থী আছে, তারা কিন্তু এখানে আসার ক্ষেত্রে তাদের বাসের সমস্যা, বাস কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এবং বাস কোন জায়গায় আছে সেটা কিন্তু তারা জানতে পারে না। তখন আমরা কি করলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললাম পর্যাপ্ত বাস এখানে ব্যবস্থা করতে হবে, এবং হচ্ছে বাসের ফিটনেস বাড়াতে হবে। পাশাপাশি বাস কোন জায়গায় আছে সে বাস হচ্ছে এটা লাইভ লোকেশনটা আমাদেরকে দেখতে পাওয়ার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, এখানে সব কিছু ছিল, কিন্তু তারা আমাদেরকে ওই জায়গায় সহযোগিতা করে না। তখন আমরা কি করলাম, আমরা নিজেরা একটা অ্যাপস ডেভেলপ করছি, বাস ট্র্যাকার অ্যাপস। ওই বাস ট্র্যাকার অ্যাপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 17টা রুট আছে, কোন বাস কোন জায়গায় আছে আপনি লাইভ দেখতে পারবেন। ওই অ্যাপসটা নিয়ে আমি যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলাম, তারা আমাদের অ্যাপসটা আবার নেবে না। তো দেখেন, তারা নিজেরাও করবে না, আমরা যখন প্রেশার ক্রিয়েট করবো ওটাও সে করতে দিবে না, আবার আমি যখন করতেছি সেটাকেও করতে দিবে না। তো সে জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন জয়ী হয়ে আসবে, তখন আমাদের এই অথরিটি থাকবে, তখন আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। পাশাপাশি এই যে আমাদের যেই সামর্থ্য, আমাদের যে অ্যালামনা, এই কোঅপারেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করে দেখাবো ইনশাল্লাহ। এবং যেটা বলছিলাম, আমাদের ছাত্রীদের আবাসন সংকট, এই আবাসন সংকট দূর করা একদিনেও হবে না। আগে হচ্ছে আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, হল নির্মাণ করতে একটু সময় লাগবে, কিন্তু এর আগে প্রায়োরিটি বেসিসে তো আমি হোস্টেল ভাড়া করতে পারি। যেমন আইবিএর হোস্টেল কিন্তু ভাড়া করা হয়েছে, ভাড়া করে ওইখানে স্টুডেন্টরা থাকে। অথবা হচ্ছে আমার যে ছাত্রীরা তারা হচ্ছে বিভিন্ন মেসে থাকতেছে, আমি স্কলারশিপ দিতে পারি। সেই স্কলারশিপ ম্যানেজ করাতে কিন্তু আহমের অনেক কঠিন কাজ না। তো এই কাজগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করবো। পাশাপাশি ছাত্রীদের হলে আপু যে বিষয়টা বলছে, এখানে আমার একজন গার্ডিয়ান আসলে সে যাইতে পারে না। আপুদের অনেকগুলো এর আগে দাবি ছিল, আপু জায়গা থেকে আপু চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে এই কাজগুলো ফাংশন করে নাই। এক হলে ছাত্রীরা অন্য হলে ঢুকতে পারে না। তো এটা কেমন হচ্ছে, একটা কাইন্ড অফ হচ্ছে সবাইকে খাঁচার মধ্যে বন্দি করে রাখার মতো। তো আমরা চাই এই যে হচ্ছে এই সংস্কৃতি, এটাকে আমরা ভাঙবো, নিরাপত্তা এনশিওর করে ছাত্রীরা এক হলে ছাত্রী অন্য হলে যাইতে পারবে। পাশাপাশি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা, পাশাপাশি ডে কেয়ার। ছাত্রীদের ভোট এবং হচ্ছে জগন্নাথ হলের ভোটটা নিয়ে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আমরা ছাত্রীদের কাছ থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছি। আমাদের যে গত 1 বছর জন্য আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে লিডারশিপ কোয়ালিটি, আমাদের যে অনেস্টি, আমাদের যে ইন্টিগ্রিটি, আমাদের যে কম্পিটেন্সি, এটাকে
আমাদের বিশেষ করে ছাত্রীবোনরা আমাদেরকে অনেক ভালোভাবে রিসিভ করছে, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো আমাদেরকে বলছে এবং আমাদের ছাত্রীদের ম্যান্ডেটের ব্যাপারে, তাদের ভোটের ব্যাপারে আমরা অনেক বেশি কনফিডেন্ট। আমরা ছাত্রদের নিয়ে একটু কনফিউজ, তাদের কাছে যাচ্ছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করছি, কিন্তু ছাত্রীদের ব্যাপারে আমরা অনেক বেশি কনফিডেন্ট। একই সাথে আজকেও আমার জগন্নাথ হলের, এবং আমি প্রচারণা শুরু করার পর থেকে জগন্নাথ হলের আমার যারা ছোটো ভাইরা আছে, আমার বন্ধুরা যারা আছে, আমার যারা হচ্ছে বড় ভাইরা আছে, আমাদের সবার সাথে আলাপ হচ্ছে, আমরা তাদের থেকে রেসপন্স পাচ্ছি। এবং আমরা দেখেন, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এটার সৌন্দর্য হচ্ছে আমরা এখানে সবাই একসাথে, আমরা এখানকার শিক্ষার্থী এবং আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা কে কোন বর্গ থেকে আসছি, কে কোন জাতি থেকে আসছি, এটা বড় পরিচয় না। তো আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এবং আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি খাগড়াছড়িতে। আমার বন্ধু ছিল চাকমা, আমার বন্ধু ছিল মারমা, আমার বন্ধু ছিল রাখেন, আমার বাড়ির পাশে। সেই ঈদে আমার বাড়িতে আসতো। আবার আমি হচ্ছে বৈশাখীতে তার বাড়িতে যাইতাম। ছোটোবেলা থেকে ফুটবল খেলা একসাথে, ক্রিকেট খেলা একসাথে, স্কুলে যাওয়া, এগুলো দেখেই আমরা হচ্ছে বড় হয়েছি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখে আমরা বড় হয়েছি। তো এই যে এর আগে এটা হচ্ছে হাসিনা এবং দিল্লির একটা বয়ান ছিল যে ওরা ভার্সেস আমরা, এইভাবে যে বিভাজন জিয়ে রাখে আমাদের যে হচ্ছে ন্যাশনাল যে অগ্রগতি, সেটাকে তারা বাধাগ্রস্ত করেছিল। তো আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয় আসার পর এই যে আমরা যে কি বলে যেভাবে হচ্ছে তারা বাঁধা তৈরি করে রেখেছে, সে বাঁধার রাজনীতি থেকে আমরা ভেঙে দিব এবং এই ফ্রেমিংয়ের রাজনীতিকে আমরা ভেঙে দেবো। এবং আমরা এই যে জগন্নাথ হলে আমাদের যারা হচ্ছে শিক্ষার্থীরা আছে, আমরা সবাই মিলে আমরা আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করবো। আমরা সবাই মিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবো। এখানে আমাদের এই যে গির্জাগুলো, আপনার কাছ থেকে আবারও শুনবো, আপনার সবকিছু একটা কালচারাল সেন্টার হয়ে উঠবে। ছাত্রীদের আবাসন মানে কেন্দ্রীয়ভাবে আবাসন নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার হচ্ছে যদি শিক্ষার্থীরা আমাদেরকে আমাকে ম্যান্ডেট দেন, তো সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে অ্যাটলিস্ট মানে আমার যতদিন দায়িত্ব থাকবে তার মধ্যে অন্তত পর্যাপ্ত ভবন নির্মাণ কাজটা যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করে এবং রাষ্ট্র যাতে আমাদেরকে সেই মানে ইটা দেয়, আমাদের জন্য সেই বরাদ্দটা দেয়, সেটা নিশ্চিত করা। এবং একই সাথে এটা খুব ভালো ব্যাপার যে আমাদের সব দলই এই মানে ইটা রেখেছে ইশতেহারটা, যে একটা আবাসন বৃত্তির ব্যবস্থা করা। কারণ যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসেন, তাদের তো আসলে আত্মীয় স্বজন ঢাকায় না থাকলে তাদের আসলে ঢাকা শহরে সার্ভাইভ করা খুব টাফ। তো একটা আবাসন বৃত্তির ব্যবস্থা করা, যাতে তারা মানে আপৎকালীন সময়ে তাদের আবাসনের একটা বিকল্প ব্যবস্থা করতে পারেন। এবং একই সাথে আমাদের হচ্ছে নারী বান্ধব একটা ক্যাম্পাস করা খুব জরুরি। আমাদের ক্যাম্পাসে পর্যাপ্ত নারী বান্ধব শৌচাগার নেই। আমাদের হচ্ছে ধরেন যে নারীদের নিরাপত্তার যে ব্যাপারটা, কিংবা ধরেন যে আপনি মানে সামগ্রিক যে পরিবেশ, সেটি আসলে কতটুকু নারী বান্ধব। এবং আমাদের যেই ছাত্রী বোনেরা পর্দা করেন, তারা দেখবেন যে আমাদের ক্যান্টিনে আসলে ধরেন যে তাদের পর্দা নিশ্চিত করে খাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে খুব একটা অপ্রতুল। তো জাস্ট তাদের জন্য একটা কর্নার রাখা, যেন তারা স্বতঃস্ফূর্ত থাকতে পারেন। এবং ডে কেয়ার সেন্টার, যে আমাদের যেই শিক্ষার্থী, যেহেতু এখন বিবাহিত শিক্ষার্থীরা স্বচ্ছন্দে হলে থাকতে পারছেন, একটা ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা, যাতে বাবা এবং মায়েরা তাদের সন্তানদেরকে নিজেদের কাছে রেখে তাদের পাঠদান কর্মসূচিটা নিতে পারেন। তো আমাদের এরকম অনেক পরিকল্পনা আছে। এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থানটা, সেটিকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া। খাবারের মান খুবই বাজে, সেটি আসলে 1 মাসের মধ্যেই উদ্যোগ নিলে করা সম্ভব। একটা মনিটরিং টিম গঠন করা এবং যৌন নিপীড়ন বিরোধী যে সেলটা, সেটা একদমই কার্যকর না। এবং বিগত সরকারের আমলে সবাই তো আর মজলুম ছিল না। সবচেয়ে প্যাথেটিক যে ব্যাপারটা, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে গণহারে দায়মুক্তি দিয়েছে। যারা যৌন নিপীড়ক ছিল তাদেরকে পর্যন্ত হচ্ছে দায়মুক্তি দিয়ে ভিকটিমদের সামাজিক নিরাপত্তা একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছে। তারা কিন্তু এখন অভিযোগের বাইরে। তো এই জিনিসটাকে আসলে খুব দ্রুততার সহিত অ্যাড্রেস করা, কারণ আমরা কিন্তু এরকম ঘটনা দেখেছি। এবং শুধু যে মানে শিক্ষকরা ছাত্রীদেরকে নিপীড়ন করেন এমন না, অনেক ছাত্ররাও করে। এবং যারা বিশেষ করে ক্ষমতাসীন থাকে, তারা যে ক্ষমতার চর্চা করে ছাত্রীদেরকে করা, খুব মানে দুঃখের সাথে একটা ঘটনা স্মৃতিচারণ করি। আমাদের হলে ছাত্রলীগে আমরা এরকমও শুনেছিলাম যে কোনো নেতার চোখ যদি কোনো মানে ছাত্রীর উপর পড়তো, যদি সে হচ্ছে পলিটিক্যাল জুনিয়র হতো, সিনিয়ররা তাকে হচ্ছে মেন্টালি টর্চার করতো সেই নেতার কাছে যাওয়ার জন্য। এইটির মতো মানে অমানবিক বা অমর্যাদাকর কিছু তো হতে পারে না। তো এই ব্যাপারগুলোকে শক্ত একটি মনিটরিংয়ের মধ্যে আনা, এবং কেউ মানে বর্তমানে যে সংস্কৃতি আপনারা দেখছেন, নারীদেরকে যা ইচ্ছা বলা যায়, বুলি করা যায়, হ্যারাস করা যায়, যাতে একজন নারীকে অসম্মান করার আগে কেউ দুইবার ভাবে, সেই রকম একটি মানে কি বলবো সুষ্ঠু একটি বিচারিক ব্যবস্থা এবং সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের ওয়াদা। সাদিক কায়েম, আপনাকেও ধন্যবাদ। শেখ তাসনিম আফরোজ-নিমি। দর্শক, আমরা আজকে 2 জন প্রার্থীর ভাবনা জানছিলাম। আগামী দিনে অন্য কোনো প্রার্থীর ভাবনা সম্পর্কে আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।